আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, বাংলাদেশে একটা কিচেন ক্যাবিনেট গড়া হয়েছে। 11ই মার্চ তারেক রহমান একটা কিচেন ক্যাবিনেট করেছেন। সেই ক্যাবিনেটে যারা আছেন তারা হচ্ছেন মির্জা ফখরুল, আচ্ছা, সালাউদ্দিন, শেখ রবিউল ইসলাম, সাখাওয়াত হোসেন, আমির খসরু, শেখ রবিউল ইসলাম। এরা হচ্ছেন কিচেন ক্যাবিনেটের সদস্য। এই সদস্যরাই প্রথম সিদ্ধান্তরা নেবেন। এর মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনা আছে। তার মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে ইউনূস যে 135টা অধ্যাদেশ জারি করে গেছিল, সেই 135টা অধ্যাদেশ এর মধ্যে উঠবে, এই পার্লামেন্টে উঠবে। তো কোনটা উঠবে কোনটা উঠবে না সে বিচার করবে এই কিচেন ক্যাবিনেট। এবং সম্ভবত এর মধ্যে ওই 1 নম্বর 2 নম্বর যে পয়েন্ট রয়েছে, যেটা শেখ হাসিনার মামলা প্রত্যাহার করা এবং তার দলকে, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নিয়ে যে মামলাটি হয়েছিল, মামলাটি করা হয়েছিল, এবং আরও যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলো না তোলার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো যদি না ওঠে তাহলে পরে এগুলো বাতিলই হয়ে যাবে, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এটা একটা। 2 হচ্ছে রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে এমন, মানে আওয়ামী লীগ কর্মী এবং নেতাদের একটা তালিকা তৈরি করা হচ্ছে। যারা জেলে আছে তাদেরকে মুক্তি দেওয়া হবে, আর যাদের বিরুদ্ধে সমস্ত মার্ডার কেস ফেস রয়েছে তাদেরকেও মার্ডার কেস থেকে বের করে দেওয়া হবে। তারও একটা তালিকা তৈরি হবে, যারা অন্তত কট্টরভাবে এই বর্তমান সরকারকে বিচলিত করবে না, এই রকম সমস্ত নেতাদের বেছে বেছে করা হয়। মানে এটা মেসেজ দেওয়া হচ্ছে ধীরে 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 আমরা ওই 10টা পয়েন্টের দিকে এগোচ্ছি। আর একটা স্থানীয় নির্বাচন যেটা আছে, নির্বাচনের তারিখ সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে যে কবে হবে স্থানীয় সরকার নির্বাচন, কবে হবে। সেপ্টেম্বরে ফার্স্ট উইকে এটা হবে, সেই তারিখটা ঠিক হবে। নির্বাচনটা হবে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে। আচ্ছা, একই সঙ্গে কিন্তু অপারেশন ক্লিনার 2.0 সেটা কিন্তু চলবে। মানে এই গ্রেপ্তার, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার, যাদের বিরুদ্ধে যারা একদম কট্টর বিরোধী তাদেরকে গ্রেপ্তার করা, অমুক করা দিয়ে তাদেরকে আবার পরে জামিনও দিয়ে দেওয়া হবে, কিন্তু গ্রেপ্তারটা দেখানো হবে যে গ্রেপ্তার করছি। কারণ এটা জামাতের কাছে একটা মেসেজ যাওয়া যে আমরা আওয়ামী লীগকে ছেড়ে কথা বলছি না, আমরা যেমন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন নিচ্ছি তেমন নির্দোষদের আমরা ছেড়েও দিচ্ছি। মানে ব্যালেন্স করে চলার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে রয়ে যাচ্ছে। এখন এই যে এখন জ্বালানি সংকট, তেল সংকট, এই যে অবস্থাটা চলছে, এই অবস্থা থেকে কি করে মুক্তি পাওয়া যায় সেটা নিয়েও একটা আলোচনা হয়েছে। এবং আপনার সামনে হচ্ছে এই রয়েছে কি বলে ঈদ রয়েছে, ঈদে খাদ্য সংকট যায় না দেখা দেয়, বাজার দরকে স্থিতিশীল রাখা কিভাবে সেটা রাখবে সে ব্যাপারে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এই সমস্ত কিছু দেখাশোনা করবে এবং তেলের যোগান এবং জ্বালানিটা কিভাবে আনা যায় সে ব্যাপারে কথাবার্তা বলবে। কিন্তু জ্বালানি আনবে কোত্থেকে, জ্বালানি আনার ব্যাপারটা আমি দুপুরের ভিডিওতে আপনাদের বলেছি। জ্বালানি আনতে গেলে
যে কাঠখড় পোড়াতে হবে ভারতবর্ষকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে বাংলাদেশের অবস্থা কি হবে ভেবে দেখুন। এখন ভারতবর্ষ যে তেল দিচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষ এখন পর্যাপ্ত তেল কিন্তু ভারতবর্ষের হাতে নেই। আগে যেমন পর্যাপ্ত তেল ছিল, ভারতবর্ষ অন্যের থেকে নিয়েছে, রাশিয়া থেকে নিয়েছে, বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, কাঁচা তেল পরিশোধন করেছে, ইউরোপে সাপ্লাই করেছে। এখন তো আর সেটা হচ্ছে না। এখন যেটুকু পাচ্ছে তার নিজের দেশের তেলের দাম যাতে স্থিতিশীল থাকে সেটা দেখতে হচ্ছে। প্লাস এই ছোটখাটো দেশগুলো যারা একদম মানে ল্যান্ডলক কান্ট্রি, যেমন ভুটান আছে, নেপাল আছে, আর একটা আছে বিচ্ছিন্ন দেশ, সেটা হচ্ছে মালদ্বীপ, তারও তেলের দরকার। এখন সব থেকে বড় মুশকিলে পড়েছে কারা জানেন? সব থেকে বড় মুশকিলে পড়েছে আমাদের যে কি বলে উপসাগরীয় দেশগুলো। তারা না তেল বেচতে পারছে, না তারা জল কিনতে পারছে। তাদের সব থেকে বড় মুশকিল হয়েছে জলের আকাল। আজকাল হয়তো খবরটা দেখতে পাচ্ছেন না, আমি বলছি আজকাল খবরটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আগামী দিনে কিন্তু এই খবরটা দেখতে পাবেন যে পুরো ওই উপসাগরীয় অঞ্চল জুড়ে জলের আকাল দেখা দিয়েছে। খাবার জল, স্নান করার জল, বা নিজেকে পরিষ্কার টরিষ্কার করার জল, এই জলের কিন্তু প্রচন্ড আকাল দেখা দেবে। কারণ কোনো জাহাজ বলতেই পারছে না ওখান থেকে। এখন ভারতবর্ষ 22টা জাহাজ নিয়ে আসুক, তারপরে তো ভারতবর্ষ দেখবে কি যে হ্যাঁ কাউকে তেল দেওয়া যায় কিনা। এখন কাউকে মিনিমাম করে দেওয়া হচ্ছে যে যাতে অন্তত গাড়িটা চলুক, কারখানাটা চলুক, এরকমভাবে দেওয়া হচ্ছে। আর সেখানে বাংলাদেশও পাচ্ছে, শ্রীলঙ্কাও পাচ্ছে, ভুটানও পাচ্ছে। যদিও আমাদের বিরোধীরা একেবারে কট্টরভাবে পরিষ্কার বলে দিয়েছে কাউকে কোনো তেল দেওয়া যাবে না, কিন্তু যারা প্রতিবেশী আছে তাদেরকে তো দেখতে হবে। তাই ভারতবর্ষ এই তেলগুলো দিয়ে যাচ্ছে, কিন্তু কতদিন দিতে পারবে? এই যে 22টা জাহাজকে ভারতবর্ষ চেষ্টা করছে ঢুকিয়ে আনার, এই 22টা জাহাজ যদি ঢুকে না আসে তাহলে আমাদের গ্যাসের ওপরে চাপ পড়বে, আমাদের তেলের ওপরে চাপ পড়বে। সব রাশিয়া থেকে তো আনা হয় না, আরো বিভিন্ন দেশ থেকে তো আনা হয়, যেগুলো হরমুজ প্রণালী দিয়ে আনতে হয় না, সেরকম দেশ থেকে আনা হয়। তো সেই সমস্ত ক্যারিবিয়ান দেশগুলো যেগুলো আছে সেখান থেকেও আনা হয়, কিন্তু তাদের তেল ওখান থেকে আস্তে আস্তে 3 মাস সময় লাগে, 2.5 থেকে 3 মাস সময় লাগে। দূরত্বটা এতটাই, এত হাজার নটিক্যাল মাইল, পুরো আটলান্টিক পার হয়ে তাদেরকে আসতে। আটলান্টিক পার হতে গেলেই তো 1.5 মাস সময় লেগে যাবে। তো এই ক্ষেত্রে আগামী 2-3 মাস কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু খুব একটা সংকটময় পরিস্থিতি হয়ে দাঁড়াবে। বিশেষ করে ভারত তেল যদি না পায়, ভারত দেবে কোথা থেকে? ভারতেরও একটা ক্ষমতা, তার তো নিজের দেশ চালাতে হবে, নিজের দেশ চালিয়ে দেওয়া ভারত দেবে। তার জন্য একটা জ্বালানি কমিটি একটা তৈরি করা হয়েছে, একদম বিশেষ একটা কমিটি, খাদ্য পণ্য সরবরাহ এবং জ্বালানি সংকট মেটানো নিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি এখন ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করবে। সেই কমিটিতে কারা কারা আছে তা আমি জানি না, তবে একটা জিনিস অনুধাবন আমি করতে পারছি, যেটা আমার পূর্বেই বলার উচিত ছিল। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে কত দূরদর্শী মহিলা আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। আজকে যদি আমেরিকাকে ওইখানে বেস দিতেন, যেমন আমেরিকা বেস চেয়েছিল কোথায়? আমেরিকা বেস চেয়েছিল আপনার কক্সবাজার বিমানবন্দর, ঠেকুয়া বাজার, রামু, উখিয়া, সেন্ট মার্টিন, এই 5টা জায়গা ঘুরিয়ে ফিরিয়ে বেস চেয়েছিল। এই 5টা জায়গার একটাতেও উনি দেননি। আজকে যদি উনি দিতেন তাহলে আজকে কি অবস্থা, দক্ষিণ পূর্ব এশিয়ার কি হতো? আজকে ইরানকে ঠেকিয়ে রাখা হয়েছে কেন? রাশিয়া, চীন, ভারত ঠেকিয়ে রেখেছে কেন? ইরান হচ্ছে লাস্ট উইকেট, বর্ডার লাইন। এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ডার লাইন হচ্ছে ইরান। দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা ঢুকে পড়া মানে ওই বাংলাদেশের মতোই ঢুকে পড়া, বা ভারতের মতো বুকে ঢুকে পড়া, এরকম একটা অবস্থা। ফলে ইরানকে সাস্টেন করাতে হবে যে কোনো মূল্যে। পরিষ্কার পুতিন বলে দিয়েছেন যে আমরা ইরানের পক্ষে আছি। এখন চীনও আস্তে আস্তে পরিষ্কার বলতে শুরু করেছে
যে আমরা ইরানের সঙ্গে রয়েছি। তাতে ট্রাম্প খেপে গিয়ে বলেছেন, আমি চীন সফর, আমি বেজিং সফর পেছোতে পারি। পেছকে যা, আপনি যদি পেছতে চান পেছন, তাতে কি আছে? চীন কি মরে যাবে? চীন মরে যাবে? এত বড় একটা দেশ, এত বড় সভ্যতা, এত বড় ইকোনমি, সে কি মরে যাবে? হ্যাঁ, সাময়িক কষ্ট হয়, আমেরিকারও হবে, সাময়িক কষ্ট হবে, কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, সময় লাগবে। কিন্তু আমেরিকার যে ফেস লসটা হলো, এই যে ভিয়েতনাম যুদ্ধের পরে ইরানের কাছে মার খেয়ে যে ফেস লসটা আমেরিকার হলো, সেই ফেস লসটা কিন্তু আমেরিকার কাছে একটা বড় ধাক্কা। অর্থনীতি ফিরে আসবে, সেটা আসবেই, যে করে হোক অর্থনীতিকে তারা ফিরিয়ে আনবে, লাইনে ফিরিয়ে আনবে। কিন্তু ফেস লস যদি একবার হয়ে যায় না, তাহলে পরে তাকে ফিরিয়ে আনাটা খুব মুশকিল। তো বাংলাদেশের এই মুহূর্তে এই যে কিচেন ক্যাবিনেট এবং এই যে 135টা যে অধ্যাদেশ, সেগুলোকে বাতিল, এবং এগুলো হচ্ছে ভারতের প্রতি তার একটা মানে বার্তা পাঠানো, যে 10টা পয়েন্ট দেওয়া হয়েছিল, সেই 10টা পয়েন্টের প্রতি মানে এ করে শ্রদ্ধাশীল থেকে কাজকর্ম শুরু হচ্ছে। এবং আমার মনে হয় এই আপনার এপ্রিল 2 মধ্যে যে প্রস্তাবগুলো উঠবে, তাতে আওয়ামী লীগের এটা উঠবে, এবং আওয়ামী লীগ সেখান থেকে আমরা পরিষ্কার মানে ওই এর থেকে মুক্তি পেয়ে যাবে, অধ্যাদেশ থেকে মুক্তি পেয়ে যাবে, মানে তার দলীয় চূড়া বা বাতিল, দলীয় প্রতীক এবং দল বাতিল, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, বিভিন্ন মামলা, সেগুলো বাতিল। এমনিতে আইসিটি নিয়ে তো নানান প্রশ্ন হচ্ছে, আইসিটি সম্পর্কে নানান ধরনের মানে কথাবার্তা হচ্ছে, সমস্ত টাকা খেয়ে ওখানে মামলা টামলা করা হয়েছে, এই সমস্ত হচ্ছে। তো এখন আইসিটির ওপরে অনেক কিছু নির্ভর করছে। আমার মনে হয় 2 এপ্রিল যেটা বলা হচ্ছে, 2 এপ্রিল, এটা আমার খবর নয়, এটা ওই কিচেন ক্যাবিনেটের বৈঠকে যেটা ঠিক হয়েছে, 2 এপ্রিল ঠিক হয়ে যাবে কোনটা উঠবে, কোনটা উঠবে না। সেখানে যেগুলো না উঠলো সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেল, আপনারা সবাই জানেন। তলে তলে অনেক খেলাই চলতেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকেও অনেক বেশি সংগঠিত হয়ে গিয়েছে। এই সকল বিষয় ভালো করে এই বিএনপি সরকার বুঝতে পারছে। বিএনপি সরকার এও বুঝতে পারছে ভারত থেকে এই বিএনপি সরকারকে কি পরিমাণ চাপ প্রয়োগ করা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে স্পেস দেওয়ার জন্য। এই সকল বিষয় বুঝতে পেরে এবং আগামী 26শে মার্চকে কেন্দ্র করে বিএনপি সরকার একটি ক্লিন হার্ট অপারেশনের প্ল্যানিং করেছে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, এতই যদি তলে তলে চুক্তি হয়ে যায়, ভারত যদি এতই কূটনীতিক প্রেসার দেয় এই বিএনপি সরকারকে, তাহলে বিএনপি 26শে মার্চকে ঘিরে এত ভয় পাচ্ছে কেন? এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার নাম করে অপারেশন ক্লিন হার্ট করে আওয়ামী লীগের চিহ্নিত অ্যাক্টিভ কর্মীদেরকে গ্রেপ্তার করতে যাচ্ছে কেন? আপনাদেরকে আজকে সেই সকল বিষয় নিয়েই একটা ক্লিয়ার আলোচনা করব এবং কোথায় থেকে আওয়ামী লীগ এত শক্তি সঞ্চয় করছে এবং আওয়ামী লীগকে কূটনীতিকভাবে কি কি সাপোর্ট দিচ্ছে ভারত, এবং ভারত কি পরিমাণ প্রেসার রেখেছে এই বিএনপি সরকারকে, সে সকল বিষয় একেবারেই এই আলোচনা ক্লিয়ার হয়ে যাবেন। সেই কারণে আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আপনাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে, বিএনপি যতই কূটনীতিক প্রেসার ফেস করুক, যতই আওয়ামী লীগ সংগঠিত হোক, যতই বহির্বিশ্বের প্রেসার আসুক বিএনপি সরকারের উপর, বিএনপি সবসময় একটা জিনিস মাথায় রাখে, আমাদের রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগও সেম জিনিসটা মাথায় রাখে যে আমাদের রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিএনপি। জামাত এবং এনসিপি হচ্ছে ছাগলের 10 নাম্বার বাচ্চা। তাদেরকে নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু মাঠের রাজনীতিতে এবং ভোটের রাজনীতিতে তারা কোনো ফ্যাক্ট না। বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে 2টা, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগও যখন ক্ষমতায় ছিল, যখন নির্বাচন কাছাকাছি আসতো এবং বিএনপি সংগঠিত হয়ে রাজপথে নামবে এরকম মনোভাব তৈরি হতো, তখন কিন্তু আওয়ামী লীগও এরকম অনেক অপারেশন করেছে। তখন কি আওয়ামী লীগের উপর কূটনীতিক প্রেসার ছিল না বহির্বিশ্ব থেকে? অবশ্যই ছিল, আরো বেশি ছিল। আমেরিকার পক্ষ থেকে কি পরিমাণ প্রেসার রেখেছিল এই শেখ হাসিনা সরকারকে আপনারা কল্পনা করতে পারবেন না। তারপরেও তো এত প্রেসার ফেস করার পরেও তারা অপারেশন করে
বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হতো এবং কোণঠাসা করে রাখা হতো। সেম এখনো একই প্যাটার্নে বিএনপি হয়তোবা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে ফেলবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে, সেটাও কিন্তু ভারতকে বলবে এবং সে সত্ত্বেও রাজি হবে। রাজি হওয়ার পরেও তারা এই যে অপারেশন ক্লিন হার্ট যে অপারেশনটা করবে, দেশের মধ্যে যে গুম খুন চাঁদাবাজি বেড়ে গিয়েছে এটার জন্য, সেটার নাম করে আওয়ামী লীগকে আবার কোণঠাসা করে দেওয়া হবে। 26শে মার্চের আগে কোণঠাসা করে দিয়ে আবার নিরীহ কিছু কর্মীদেরকে গ্রেপ্তার করা হবে, যাতে 26শে মার্চ তারা সংগঠিত হয়ে কোনো প্রোগ্রাম করে দেখাতে না পারে এবং পরবর্তীতে তারা খুব তাড়াতাড়ি সংগঠিত রাজপথে ফিরতে না পারে। এটাই বাংলাদেশের রাজনীতির কালচার, যে সরকার দলে থাকবে, যে বিরোধী দলে থাকবে, সে সংগঠিত রাজপথে তার প্রভাব যাতে বিস্তার করতে না পারে, তাদেরকে দমিয়ে রাখতে হবে। যতই কূটনীতিক ভাবে প্রেশার ফেস করুক, যতই সত্য দিয়ে তারা সকল কিছু মেনে নেয়, কিন্তু ভিতরগতভাবে কাজ ওইটাই করবে যেটা বাংলাদেশে হয়ে আসছে। সো আপনারা যে জিনিসটা আমি বলতেছি আপনারা বোঝার চেষ্টা করুন, আপনারা ভুল বুঝবেন না। ভারত ঠিকই এই বিএনপি সরকারকে কূটনীতিকভাবে অনেক প্রেশারে রেখেছে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে। আওয়ামী লীগও ঠিকই সংগঠিত রাজপথে নামার জন্য অনেক চেষ্টা করছে আগের থেকে শক্তিশালী রূপে, কিন্তু হাজার হলো গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে। সো আগের রূপে নামা খুব ইজি হবে না। আর প্রশাসনও আমাদের পাশে নেই, এটা আমাদের বুঝতে হবে। প্রশাসন নেই, আরেক দিক দিয়ে আমরা সংগঠিত অবস্থায় নেই, তৃতীয়ত আমাদের সিনিয়র পর্যায়ের অনেক নেতা বিদেশে বসে আছে। সো এত সমস্যা থাকার পরেও আমরা যে এখনো কূটনীতিকভাবে ভারতের সহযোগিতা পাচ্ছি, রাশিয়া আমাদেরকে সমর্থন করছে এবং আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় এখনো সংগঠিত বিভিন্ন ইফতার মাহফিল বিভিন্ন ছোটখাটো প্রোগ্রাম করছে, এটাই কম কিসের? এটাই তো আওয়ামী লীগের ফিরে আসার আলামত। তাই হতাশ হওয়ার কিছু নাই। আওয়ামী লীগের যে সকল মেগা চুক্তি করার সেগুলা মোটামুটি করাই হয়ে গিয়েছে। কিভাবে আওয়ামী লীগ ফিরে আসবে সেটা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে ভারতের সাথে। ভারত জাস্ট স্টেপ টু স্টেপ এখন আগাচ্ছে। হুট করে দেখবেন যে একদিন বাংলাদেশে গণবিস্ফোরণ হয়ে গিয়েছে, গণবিস্ফোরণ ফলে আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল হয়ে গিয়েছে। সেম শেখ হাসিনা পতনের 1 মাস আগে যেভাবে বাংলাদেশে গণবিস্ফোরণ হয়ে গিয়েছে, শেখ হাসিনা কল্পনা করতে পারে না তার পতন হবে। ঠিকই ধামধাম 1 মাসের ভিতর সকল কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। সেনাবাহিনী পল্টি খেয়েছে, পুলিশ নিউট্রাল করে দেওয়া হয়েছে, জনগণ রাজপথে নেমেছে, বিএনপি জামাত এনসিপি এবং তখন এনসিপি ছিল না, এই সকল এনসিপির টোকাইগুলো সমন্বয়গুলো রাজপথে নেমে মোটামুটি ক্যাপচার করে ফেলেছিল সারা বাংলাদেশে আর্মির সমর্থনে। সেম একই রকম বাংলাদেশও ঘটবে যদি আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা রাখা হয়, যদি ভারত কূটনীতিকে এত প্রেশার দেওয়ার পর ভারতের সাথে সকল সত্য মেনে নেওয়ার পর আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া না হয় এবং নিষেধাজ্ঞা না তোলে, কি থেকে কি হয়ে যাবে বিএনপি কল্পনা করতে পারবো না। যতই আমেরিকা পাকিস্তান মডেলে আর্মিকে এখনো ব্যারাকে ফিরিয়ে না পাঠিয়ে এই বিএনপি সরকারকে সমর্থন দেওয়ার জন্য বলা হয়েছে এবং এনসিপি এবং জামাতকে বিরোধী দলের থেকে একটি মামুভাগ্না সংসদ চালানো হচ্ছে, যতই কিছু করানো হোক কোনো লাভ হবে না। ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ, ভারতের পেটের ভিতরে বাংলাদেশ। ভারত এত কিছু জানার পরও, এত সিকিউরিটি দেওয়ার পরও, এত তথ্য থাকার পরেও তারপরও শেখ হাসিনাকে 16 বছরের বেশি ক্ষমতা রাখতে পারে নাই। সে আমেরিকা কোথায় থেকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, সিএ এর মাধ্যমে, ডিপ স্টেটের মাধ্যমে, টাকা ফান্ডিং এর মাধ্যমে ঠিকই শেখ হাসিনা পতন ঘটিয়েছে। সো ভারত কি বাংলাদেশে চাইলে বিএনপি রেজিম চেঞ্জ করতে পারবে না? ধরে নিলাম 5 বছরের আগে চেঞ্জ হলো না, 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কি চেঞ্জ করতে পারবে না? অবশ্যই পারবে। ভারতের র কিন্তু কম না, ভারত চাইলে অনেক কিছু পারে। ভারত শুধু এখন গায়ের জোর দেখাচ্ছে না, মাথা দিয়ে খেলছে চাণক্য নীতির রাজনীতি। আস্তে আস্তে করে স্লো পয়জনের মতো বিএনপি সরকারের সাথে সম্পর্ক ভালো রাখবে, সকল কিছু থাকবে, সকল কিছুই ঠিক রাখবে, আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনবে এবং সিস্টেমেটিক ভাবে সকল কিছু যখন গুছিয়ে নেওয়া হবে তখনই মেন দাবার চালটা দিবে ভারত, আর তখনই বাজিমাত করবে, আর তখনই আওয়ামী লীগ ফিরে আসবে, তখনই আওয়ামী লীগ ক্ষমতায় আবার বসবে। সেম 2009 সালের মতো। তখন তো বিএনপি আরো বেশি শক্তিশালী ছিল। 2001 সালে যখন ক্ষমতায় ছিল, কত জনপ্রিয়তা নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল। জামাতও বিএনপির সাথে জোটে ছিল, জামাতের 2জন মন্ত্রীও ছিল। তবুও আওয়ামী লীগ যখন সংগঠিত রাজপথে নেমেছে, ভারতেরও কূটনৈতিক সমর্থন ছিল, বহির্বিশ্বের সমর্থন ছিল, দমাতে পারে না সে আওয়ামী লীগকে। বাধ্য হয়েছে খালেদা জিয়া পদত্যাগ করতে। পরে তো সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেই, 11 বলা হয় এটাকে। তো তারপরে তো যখন নির্বাচন হয়েছে, সে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যক আসন পেয়ে আবার ক্ষমতায় এসেছে। ক্ষমতা আসার পরে 16 বছর দেশ শাসন করেছে। ভুলে গিয়েছেন? সেম একই প্যাটার্ন আগামীতে করতে যাচ্ছে। হয়তো 5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, এরকম অপারেশন ক্লিন হার্ট করে আওয়ামী লীগকে দমন নিপীড়ন করে, আওয়ামী লীগের নিরীহ মানুষকে গ্রেপ্তার করে, জামিন না দিয়ে আওয়ামী লীগের সিনিয়র পর্যায়ের নেতাদেরকে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে দেশে আসতে না দিয়ে অনেক কিছুই করবে 5 বছরে।
জনগণের 5 বছর অনেক কিছু বুঝতে পারবে যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল না বিএনপি সরকার এখন ভালো। আওয়ামী লীগ দেশের জন্য কি করেছে, এরা কি করতে পেরেছে। অটোমেটিক্যালি ভাবে আওয়ামী লীগ নামানো লাগবে না, জনগণ অটোমেটিক্যালি নামবে। আওয়ামী লীগের কোনো মেটিকুলাস ডিজাইন করা লাগবে না, জনগণ নিজেরাই বাধ্য হয়ে দেয়ালে পিঠ থেকে যাবে, জনগণ নামবে, আর সেই জনগণের পিছিয়ে আওয়ামী লীগ পরে নামবে। কথা বুঝেন নাই? দেখিয়ে না, আমি বলতেছি তো এটা হবে। বাংলাদেশে কি পরিমাণ দুর্ভিক্ষ অবস্থা আছে, তলাবিন ঝুরি হয়ে গিয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না। পরিস্থিতি ভয়াবহ, এটা বিএনপি বুঝতে পারতেছে। সেই কারণে তারা আর্মিকে বেড়াকে ফিরতে দেয় না, আমেরিকার সমর্থন রেখেছে, আমেরিকা স্বার্থ হাসিল করবে বলেছে, সকল চুক্তি যেগুলো করে সেগুলো পালন করবে বলেছে, ভারতের সাথে তেল মালামারি করতেছে, যাতে কোন রকমের 5টা বছর ক্ষমতায় থাকতে পারে নাকি দেখা যাক। 5টা বছর থাকলে পরবর্তী 5 বছরের চিন্তা করা হবে। এভাবেই তারা এখন আগাচ্ছে। সো আওয়ামী লীগেরও কোনটা সে বেশি দিন করে রাখতে পারবে না। তারা 10, 15, 20 বছর 2042 পর্যন্ত ক্ষমতায় থাকবে যে চিন্তায় আছে, সেটাও পারবে না। বরং আওয়ামী লীগের থেকেও ভয়াবহ পরিস্থিতি তাদের বরণ করতে হবে এই চিন্তাধারার কারণে। আশা করছি আপনারা সকল বিষয়ে এই ভিডিওতে মোটামুটি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনারা প্রশ্ন করতে পারেন, সেখানে আমি উত্তর দিয়ে দিব। বা আমার কমেন্ট বক্স আছে ইউটিউবের ভিডিওর এখানে, সেখানেও প্রশ্ন করতে পারেন, সেখানেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।